প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে শুরু করব কেমিস্ট্রি ক্লাস অ্যাটমিক স্ট্রাকচার। তো এই ক্লাসে আমাদের আজকের টপিক পোস্টুলেটস অফ ডাল্টন অ্যাটমিক থিওরি অ্যান্ড ইটস লিমিটেশন। তারপর জেনে নেব রাদারফোর্ডস অ্যাটমিক থিওরি, সেই সঙ্গে রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের কিছু লিমিটেশন জানব। অ্যাটমিক নাম্বার, আইসোটোপস, আইসোবার, আইসোটোনস, আইসোডায়াফার এবং আইসোস্টার সম্পর্কে। আর জানব প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি সম্পর্কে। তো প্রথমেই শুরু করব অ্যাটমিক স্ট্রাকচার দিয়ে। 1808 খ্রিস্টাব্দে জন ডাল্টন সর্বপ্রথম তিনি অ্যাটম সম্পর্কে ধারণা দেন এবং তার যে কনসেপ্টগুলোকে আমরা ডাল্টনের পরমাণুবাদ নামে চিনি। তিনি বলেছেন যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থ অসংখ্য অতি ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, যাকে তিনি নাম দিয়েছেন অ্যাটম হিসেবে। তিনি বলেছেন দ্বিতীয়ত যে অবিভাজ্য নিরেট কণা দ্বারা অ্যাটম গঠিত হয় অবিভাজ্য নিরেট কণা দ্বারা গঠিত। কিন্তু পরবর্তীকালে এক্স রে, ক্যাথোড রে, অ্যানোড রে, তেজস্ক্রিয়তা প্রভৃতি আবিষ্কার হওয়ার পর জানা যায় যে পরমাণুকে ভাঙা যায়, অর্থাৎ পরমাণু বিভাজ্য, অর্থাৎ পরমাণুকে ভেঙে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন, মেসন প্রভৃতি ক্ষুদ্র কণার সমন্বয়ে পরমাণু গঠিত। তো এই সমস্ত ক্ষুদ্র কণাগুলোকে সাব অ্যাটমিক পার্টিকেল বলা হয়। সাব অ্যাটমিক পার্টিকেল বলা হয় এদেরকে। এই সাব অ্যাটমিক পার্টিকেল 3 ধরনের হয়ে থাকে, যেমন স্টেবল পার্টিকেল, আনস্টেবল অ্যান্ড কম্পোজিট। কম্পোজিট। এই স্টেবল পার্টিকেলের মধ্যে রয়েছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আনস্টেবল পার্টিকেলগুলো হলো পজিট্রন, মেসন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, অ্যান্ড কম্পোজিট যে পার্টিকেল সেগুলো হচ্ছে ডয়টেরন,
and alpha particle. স্টেবল পার্টিকেল যেগুলো রয়েছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদেরকে ফান্ডামেন্টাল পার্টিকেল বলা হয়। এদেরকে বলা হয় ফান্ডামেন্টাল পার্টিকেল, এদের একত্রে বলা হয় ফান্ডামেন্টাল পার্টিকেল। এবার জেনে নেব আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদের মাস এবং চার্জ। ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন। ইলেকট্রন আবিষ্কার করেছেন জে থমসন, প্রোটন আবিষ্কার করেছেন রাদারফোর্ড অ্যান্ড নিউট্রন আবিষ্কার করেছেন স্যাডউইক। এগুলো আমরা ক্লাস 9-এ জেনেছি। এবারে জানব যে মাস এবং চার্জ। ইলেকট্রনের মাস হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম, কিংবা আমরা এসআইতে যদি জানি সেটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি। আর ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম और -4.8 इंटू 10⁻10 ESU ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এরপরে আমরা জানব প্রোটনের মাস। প্রোটন 1.6 इंटू 10⁻24 গ্রাম, আর প্রোটনের চার্জ হচ্ছে 4.8 इंटू 10⁻10 ESU। নিউট্রনের মাস 1.6 इंटू 10⁻24 গ্রাম এবং নিউট্রন হচ্ছে নিস্তড়িত। আমরা জানি ইলেকট্রন নেগেটিভ, প্রোটন পজিটিভ আর নিউট্রন নিস্তড়িত। ডাল্টন আরও বলেছেন যে একই মৌলের পরমাণুর ভর, ধর্ম এবং আকার অভিন্ন, কিন্তু তার এই থিওরিটা ভুল। আইসোটোপ আবিষ্কারের পরে জানা যায় যে একই মৌলের ভর ভিন্ন হতে পারে, যেমন হাইড্রোজেন 1,1, হাইড্রোজেন 1,2, হাইড্রোজেন 1,3। এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে একই মৌল কিন্তু এদের প্রত্যেকের ভর সংখ্যা আলাদা। অর্থাৎ তিনি যে বলেছিলেন একই মৌলের পরমাণুর ভর, আকার, ধর্ম একই, সেটা আইসোটোপ আবিষ্কারের পর জানা গেল যে এটি ভুল। তিনি আরও বলেছিলেন যে বিভিন্ন মৌলের পরমাণুগুলির ভর, ধর্ম বিভিন্ন, কিন্তু আইসোটোপ আবিষ্কারের পর জানা যায় যে ওনার এই পোস্টুলেটটাও ভুল। যেমন বিভিন্ন মৌল আর্গন 1840 অ্যান্ড ক্যালসিয়াম 2040, এরা দুটো বিভিন্ন পরমাণু, তা সত্ত্বেও এদের ভর সংখ্যা আলাদা। তিনি বলেছিলেন যে পরমাণুকে সৃষ্টি করা যায় না কিংবা ধ্বংস করা যায় না, কিন্তু নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে জানা যায় এক মৌলের পরমাণুকে কৃত্রিম উপায়ে অন্য মৌলের পরমাণুতে রূপান্তরিত করা যায়। এরপরে আমরা জানব রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণ।
এই রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণ থেকে তিনি একটা মডেল তৈরি করেছিলেন, যেটাকে রাদারফোর্ডের পরমাণু মডেল বলা হয়। তো রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষাটা কি, সেটা হচ্ছে তিনি প্রথমে একটি বায়ুশূন্য নলে পাতলা সোনার পাতের উপরে তেজস্ক্রিয় আইসোটোপ থেকে নির্গত তীব্র গতিসম্পন্ন আলফা রশ্মিগুলোকে চালনা করলেন। ঠিক এইভাবে দেখে নেব ছবি এঁকে। এটা হচ্ছে আলফা কণার যদি উৎস ধরে নিই আমি, আলফা কণার উৎস। এই আলফা কণাগুলোকে একটি লেড প্লেটের মধ্য দিয়ে তাকে আমরা ফেলবো একটা পাতলা সোনার প্লেটের উপরে, পাতলা গোল্ড প্লেটের উপরে ফেলবো আমার। এটা হচ্ছে AU প্লেট, এবং এর পিছনে একটা পর্দা রাখবো, যেটা হচ্ছে জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া, জিঙ্ক সালফাইডের পুরো প্রলেপ দেওয়া একটা প্লেট রাখবো। যখনই আলফা কণাগুলো এই সোনার প্লেটের উপরে এসে পড়বে, সেই আলফা কণাগুলো কি করবে, কে ভেদ করে পর্দায় গিয়ে পড়বে, পর্দায় গিয়ে আঘাত পড়বে, এবং এই বৃত্তাকার পর্দার অবস্থান পরিবর্তন করে যে উৎপন্ন স্ফুলিঙ্গের অবস্থান থেকে আলফা কণার গতি আমরা জানতে পারবো। তিনি এই পরীক্ষা থেকে যেটা জানতে পারলেন সেটা হলো যে অধিকাংশ আলফা কণাগুলো এই ধাতব পাতকে ভেদ করে সোজা বেরিয়ে চলে গিয়ে জিঙ্ক সালফাইডের পর্দায় আঘাত করছে, এবং খুব অল্প সংখ্যক কণা যেগুলো যে পথে যাচ্ছে আবার সেই পথে ফিরে আসে, আর কিছু সংখ্যক কণা কি করেছে, সামান্য কোণে বেঁকে গিয়ে বেরিয়ে যাচ্ছে। তো একটা মডেল যদি তৈরি করি পরমাণু, সেটার থেকে তাহলে ভালো করে বোঝা যাবে। এইগুলো দেখতে পাচ্ছ এক একটি আলফা কণার স্রোত। তো বেশিরভাগগুলো ছিটকে বেরিয়ে চলে যাচ্ছে, কিছুটা সামান্য বেঁকে গেছে, এবং খুব অল্প কণা যে পথে গেছে আবার সেই পথে ফিরে আসছে। এর থেকে তিনি সিদ্ধান্ত নিলেন যে ধাতব পাত যে পরমাণুর সমন্বয়ে গঠিত, সেই পরমাণুকে ভেদ করে আলফা কণাগুলো বেরিয়ে যেতে পারছে। এখান থেকে তিনি সিদ্ধান্ত নিলেন যে পরমাণুর বেশিরভাগ অংশই কিন্তু ফাঁকা রয়েছে, এবং এই আলফা কণাগুলো, এই আলফা কণার স্রোত, এই আলফা কণার স্রোতগুলো ধনাত্মক চার্জযুক্ত। আমরা জানি ধনাত্মক চার্জযুক্ত কোনো কণাকে ধনাত্মক চার্জই বিকর্ষণ করতে পারে, এবং এই আলফা কণাগুলো অত্যন্ত ভারী কণা। এই ধনাত্মক তড়িৎগ্রস্ত এবং যথেষ্ট ভারী আলফা কণাগুলোকে একমাত্র কোনো ভারী কণাই ধনাত্মক কণা, ভারী ধনাত্মক কণাগুলোই বিক্ষেপণ ঘটাতে পারে। সেখান থেকে তিনি সিদ্ধান্ত নিলেন যে পরমাণুর দুইটি অংশ, পরমাণুর দুটি অংশ, একটি হচ্ছে নিউক্লিয়ার পার্ট, এবং আরেকটি হচ্ছে এক্সট্রা নিউক্লিয়ার পার্ট। এই নিউক্লিয়ার পার্টের মধ্যে রয়েছে পজিটিভ চার্জযুক্ত প্রোটন
এবং নিউট্রন কণা। আর এক্সট্রা নিউক্লিয়ার পার্টে রয়েছে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন। এই ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনগুলো কেন্দ্রকের এই যে কেন্দ্রক রয়েছে, এই কেন্দ্রকের বাইরে বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে পারে এবং এই ভারী আলফা কণার গতি নগণ্য ভরযুক্ত ইলেকট্রন কণার দ্বারা মোটেই প্রভাবিত হতে পারে না এবং সেগুলো পরমাণুকে ভেদ করে চলে যায়। তো তিনি যে পরমাণু মডেল তৈরি করলেন সেটি হচ্ছে 1 নম্বর, তিনি বলেন প্রতিটি পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত একটি নিউক্লিয়াস রয়েছে। দ্বিতীয়ত তিনি 1 নম্বর যেটা তিনি বলেন যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস রয়েছে যেটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত কণা এবং এই নিউক্লিয়াস বা কেন্দ্রের আকার সমগ্র পরমাণুর তুলনায় কিন্তু খুবই নগণ্য, ঠিক এইরকম ছোট্ট। যদি এটা পুরোটা পরমাণু হয় তাহলে সেটা হচ্ছে কি না কেন্দ্র বা নিউক্লিয়াসের আকার ছোট। যদি পরমাণুর ব্যাস যদি হয়, পরমাণুর ব্যাস যদি 10⁻⁸ সেন্টিমিটার হয় তাহলে সেখানে নিউক্লিয়াস এর ব্যাস হবে 10⁻13 সেন্টিমিটার এবং তিনি দেখেন যে বেশিরভাগ আলফা কণাগুলো ভেদ করে চলে যাচ্ছে। তো সে থেকে তিনি সিদ্ধান্ত নিলেন যে পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা এবং তিনি আরও বলেন যে পরমাণুর সমস্ত ধনাত্মক যে আধান সেগুলো তার কেন্দ্রে জমা থাকে। তিনি বলেছিলেন যে পরমাণু 2টি অংশ, একটা হচ্ছে নিউক্লিয়ার পার্ট যেটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত, আর একটা হচ্ছে এক্সট্রা নিউক্লিয়ার পার্ট যেটা হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত। আমরা জানি পরমাণু তড়িৎ নিরপেক্ষ, তাই তার কেন্দ্রে উপস্থিত ধনাত্মক আধানসমূহ অর্থাৎ প্রোটনের সংখ্যা এবং কেন্দ্রের বাইরে অর্থাৎ এক্সট্রা নিউক্লিয়ার পার্টে অবস্থিত ইলেকট্রনের সংখ্যা সমান। কেন্দ্রে প্রোটন সংখ্যা এবং কেন্দ্রের বহিস্থ অংশে ইলেকট্রনের সংখ্যা সমান হওয়ার জন্য পরমাণু তড়িৎ নিরপেক্ষ হয় এবং ইলেকট্রনগুলো, এই নেগেটিভ চার্জবাহী ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করতে থাকে। ঠিক এইভাবে যদি এটা নিউক্লিয়াস হয়ে থাকে তাহলে ইলেকট্রনগুলো কি করে এই বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারিদিকে ঘুরতে থাকে। তিনি বলেন যে পজিটিভ চার্জবাহী নিউক্লিয়াস, এই যে পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াস এবং নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন, এদের মধ্যে যেহেতু এটি পজিটিভ এটি নেগেটিভ, সুতরাং এদের মধ্যে একটা স্থির তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করে, যেটাকে আমরা বলবো স্থির তড়িৎ আকর্ষণ বল। স্থির তড়িৎ আকর্ষণ বল বা এটাকে আমরা কুলম্বীয় বল বলতে পারি। এবং নেগেটিভ চার্জবাহী ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য একটা কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয়, যেটাকে বলা হয় কেন্দ্রাতিক বল। এই স্থির তড়িৎ আকর্ষণ বল এবং কেন্দ্রাতিক বল পরস্পর সমান এবং বিপরীতমুখী হয়
বিপরীতমুখী হয়ে থাকে, ফলে ইলেকট্রনগুলো তাদের নিজের কক্ষপথে ঘুরতে থাকে এবং তাদের সুস্থিতি বজায় রাখে। কখনো একটা ইলেকট্রন কী করে নিউক্লিয়াসের কেন্দ্রে গিয়ে আছড়ে পড়ে না। এতক্ষণ আমরা রাদারফোর্ড অ্যাটমিক মডেল জানলাম। এবারে জানব লিমিটেশন অফ রাদারফোর্ড অ্যাটমিক মডেল। লিমিটেশন অফ রাদারফোর্ড অ্যাটমিক মডেল। প্রথমে ছবি এঁকে নেব। এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। ইলেকট্রন রাদারফোর্ডের 1 নম্বর লিমিটেশন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রনগুলো নিরবিচ্ছিন্নভাবে ঘুরতে ঘুরতে কী করে তড়িৎচুম্বকীয় তরঙ্গরূপে শক্তি বিকিরণ করতে থাকে এবং এই ঘুরতে ঘুরতে তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে শক্তি বিকিরণ করলে ধীরে ধীরে ইলেকট্রনের শক্তি কমতে থাকে, অর্থাৎ ক্রমাগত শক্তি হারাবার ফলে তার গতিবেগও কমতে থাকে এবং ইলেকট্রনটার গতিবেগ কমতে থাকার ফলে, শক্তি এবং গতিবেগ উভয় কমতে থাকার ফলে ইলেকট্রনটি এভাবে ক্রমহ্রাসমান ব্যাসার্ধের পথে, অর্থাৎ ব্যাসার্ধ কমতে কমতে কুণ্ডলী আকারে ব্যাসার্ধ কমতে কমতে এক সময় কী করবে, নিউক্লিয়াসের কেন্দ্রে গিয়ে আছড়ে পড়বে। অর্থাৎ তিনি রাদারফোর্ডের পরমাণু মডেলের অনুযায়ী পরমাণুর গঠন স্থায়ী হয় না। দ্বিতীয়ত তিনি যেটা বলেছেন 1 নম্বর হচ্ছে পরমাণুর গঠন স্থায়ী হয় না। পরমাণুর গঠন স্থায়ী হয় না। দ্বিতীয়ত ঘূর্ণায়মান ইলেকট্রন নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করলে পরমাণু থেকে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা ছিল, কিন্তু প্রকৃতপক্ষে পরমাণু থেকে রেখা বর্ণালীর সৃষ্টি হয়। পাওয়ার কথা ছিল নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা ছিল, নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা, কিন্তু পরমাণু প্রকৃতপক্ষে রেখা বর্ণালী সৃষ্টি করে। এছাড়া কক্ষপথগুলিতে আবর্তনরত ইলেকট্রনের গতিবেগ এবং শক্তি সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে। ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগ এবং শক্তি সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। এই ছিল রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের
লিমিটেশন। এবার আমরা জানব প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। এবার জানব প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি। সায়েন্টিস্ট প্ল্যাঙ্ক কি বলেছেন? তিনি বলেছেন কোনো বস্তুর দ্বারা শক্তির বিকিরণ বা শোষণ সর্বদা একটি নির্দিষ্ট স্বল্প পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার সরল অনুপাতে ঘটে। অর্থাৎ তিনি বলেছেন কোনো বস্তু কর্তৃক শক্তির শোষণ বা বিকিরণ যেটা হবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার সরল অনুপাত, অর্থাৎ h নিউ, 2h নিউ, 3h নিউ ইত্যাদি। কিন্তু কখনোই 0.5h নিউ বা 1.4h নিউ আকারে সম্ভব নয়। প্ল্যাঙ্ক বলেছেন কোনো বস্তু দ্বারা শক্তির বিকিরণ অথবা শোষণ সর্বদা একটি নির্দিষ্ট স্বল্প পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার সরল গুণিতকে ঘটে। দ্বিতীয়ত তিনি বলেছেন যে নির্দিষ্ট স্বল্প পরিমাণ যে শক্তিকে তিনি নাম দিয়েছেন কোয়ান্টাম। কোনো বস্তু এই যে শক্তির শোষণ বা বিকিরণ করছে, এই স্বল্প পরিমাণ শক্তিকে তিনি নাম দিয়েছেন কোয়ান্টাম। তিনি নাম দিয়েছেন কোয়ান্টাম। এবং আলোর ক্ষেত্রে এই কোয়ান্টামকে বলা হয় ফোটন। আলোর ক্ষেত্রে এই কোয়ান্টামকে ফোটন বলা হয়। আলোর ক্ষেত্রে এই কোয়ান্টামকে ফোটন বলা হয়। এবং তৃতীয়ত তিনি বলেন যে প্রতি কোয়ান্টাম শক্তির পরিমাণ ধ্রুবক নয়, অর্থাৎ প্রত্যেকটি কোয়ান্টামে শক্তির পরিমাণ একই থাকে না। এটি শক্তির শোষণ বা বিকিরণ নির্গত করে তরঙ্গের কম্পাঙ্কের উপরে, অর্থাৎ প্রতি কোয়ান্টামে যে পরিমাণ শক্তি থাকে সেটা তরঙ্গের কম্পাঙ্কের সমানুপাতিক। যদি আমি একটা ফোটনের শক্তিকে ই মনে করি এবং তরঙ্গের কম্পাঙ্ক যদি নিউ হয়, তাহলে কোয়ান্টামে যে পরিমাণ শক্তি থাকে সেটা হচ্ছে তরঙ্গের কম্পাঙ্কের সমানুপাতিক, অর্থাৎ একটা কোয়ান্টামের শক্তি তরঙ্গের কম্পাঙ্কের সমানুপাতিক বা ইকুয়াল টু h নিউ। এটাই হচ্ছে প্ল্যাঙ্কের সূত্র, যেখানে ই হচ্ছে ফোটনের শক্তি, এনার্জি অফ ফোটন, নিউ হচ্ছে ওয়েভ ফ্রিকোয়েন্সি, তরঙ্গের কম্পাঙ্ক, ওয়েভ ফ্রিকোয়েন্সি। এবং যে এইচটা দেখছো সে এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এই এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻27 আর্গ সেকেন্ড সিজিএস পদ্ধতিতে, এবং এসআই পদ্ধতিতে যেটা হবে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এই ছিল প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে, প্রথমত তিনি বলেছেন কোনো বস্তুর দ্বারা শক্তির বিকিরণ কিংবা শোষণ সর্বদা একটি স্বল্প পূর্ণ সংখ্যার সরল গুণিতকে ঘটে থাকে। দ্বিতীয়ত তিনি বলেছেন যে এই স্বল্প পরিমাণ শক্তিকে তিনি কোয়ান্টাম বলেছেন, এবং আলোর ক্ষেত্রে একে তিনি নাম দিয়েছেন ফোটন।
এবং প্রতি কোয়ান্টামে যে শক্তি থাকে সেটি তরঙ্গের কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক। এবং সেখান থেকে যেটা প্ল্যাঙ্কের ইকুয়েশানটা বের করলাম, ইকুয়াল টু এইচ নিউ, যেখানে ই হচ্ছে ফোটনের শক্তি, নিউ হচ্ছে ওয়েভ ফ্রিকোয়েন্সি, এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এইচের ভ্যালু 6.626 ইন্টু 10⁻⁻27 আর্ক সেকেন্ড, যেটা সিজিএস পদ্ধতিতে। আর এসআই পদ্ধতিতে যার ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10⁻34। এবারে আমরা জানব অ্যাটমিক নাম্বার সম্পর্কে। অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা বলতে বোঝায়, পারমাণবিক সংখ্যা বা পরমাণুর ক্রমাঙ্ক বলতে ওই মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত পজিটিভ চার্জের মোট সংখ্যাকে বোঝায়। অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত মোট পজিটিভ চার্জের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। আমরা জানি পরমাণুর নিউক্লিয়াসে পজিটিভ চার্জযুক্ত কণা বলতে থাকে, পরমাণুর নিউক্লিয়াসে থাকে নিউট্রন এবং প্রোটন। নিউট্রনের চার্জ 0 এবং প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক। তার মানে পারমাণবিক সংখ্যা বলতে প্রোটনকেই বোঝায়। অর্থাৎ পারমাণবিক সংখ্যা সমান বলতে পারি মৌলের নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা। নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা। আমরা জেনেছি পরমাণু নিস্তড়িত, এবং পরমাণু নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে ঠিক এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ততগুলো ইলেকট্রন থাকে, যেটা নেগেটিভ চার্জবাহী। পজিটিভ চার্জবাহী প্রোটন সংখ্যা এবং নেগেটিভ চার্জবাহী ইলেকট্রনের সংখ্যা, প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান, এবং এরা পরস্পর বিপরীত চার্জযুক্ত, যার জন্য পরমাণু নিস্তড়িত। তাই বলতে পারি যে পারমাণবিক সংখ্যা সমান মৌলের পরমাণুর নিউক্লিয়াসের বহির্ভূত ইলেকট্রনের সংখ্যা। অর্থাৎ যেটা জানলাম, পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক মাস বলতে বোঝায় যে ওই মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত পজিটিভ চার্জযুক্ত প্রোটন সংখ্যার সমষ্টির সমান, বা মৌলের পরমাণু নিউক্লিয়াসের বহির্ভূত ইলেকট্রন সংখ্যার সমান। পরমাণুর নিউক্লিয়াস উপস্থিত প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যাকেই আমরা পারমাণবিক সংখ্যা বলে থাকি। হাইড্রোজেনের ক্ষেত্রে 1 এখানে তার পারমাণবিক সংখ্যা 1 এবং ভর সংখ্যা হচ্ছে 1। যদি ক্লোরিনের কথা বলি 1735, যেখানে পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। এরপরে জানবো সেটা হচ্ছে মাস নাম্বার বা ভর সংখ্যা। মাস নাম্বার বা ভর সংখ্যা কাকে বলে? কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট্রনের সমষ্টিকে ওই মৌলের ভর সংখ্যা বলে। ভর সংখ্যা কাকে বলে? মৌলের
পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট্রনের সমষ্টিকে, অর্থাৎ ভর সংখ্যা যেটাকে আমরা এ দ্বারা চিহ্নিত করি সমান প্রোটন সংখ্যা, যেটাকে জেড, এবং নিউট্রন সংখ্যা যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ বলতে পারি ভর সংখ্যা এ ইকুয়াল টু জেড প্লাস এন, যেখানে ভর সংখ্যা সমান পারমাণবিক প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা। এক্সাম্পল হিসেবে ধরে নিতে পারি যে 17.35। পারমাণবিক সংখ্যাকে এই নিচের দিকে বাম দিকে লেখা হয় এবং ভর সংখ্যাকে উপরের দিকে ডান দিকে লেখা হয়। এটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, মানবিক সংখ্যা, আর এটা হচ্ছে ভর সংখ্যা। এটা হলো ভর সংখ্যা। এবারে দেখব যে ভর সংখ্যা এই ক্লোরিন 17.35-এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে 17টি, ইলেকট্রন সমান 17টি, এবং নিউট্রন সংখ্যা যেটা বের করব সেটা হলো ভর সংখ্যা থেকে এই পারমাণবিক সংখ্যাকে মাইনাস করলে যেটা পাবো সেটা হচ্ছে নিউট্রন সংখ্যা, সেটা হচ্ছে 18টি। এবারে দেখব যে ভর সংখ্যায় ক্লোরিনের ভর সংখ্যা এ ইকুয়াল টু, আমরা জেনেছি যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টি। এখানে প্রোটন সংখ্যা পেলাম 17টি এবং নিউট্রন সংখ্যা পেলাম 18টি, টোটাল হচ্ছে 35, যেটা হলো এই যে ভর সংখ্যা, একটা পরমাণুর ভর সংখ্যা। এবারে জানবো আমরা আইসোটপ সম্পর্কে। আইসোটপ বা সমস্থানিক, আইসোটোপ বা সমস্থানিক। আইসোটোপ কাকে বলে? না, একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পরমাণুগুর ক্রমাঙ্ক একই কিন্তু ভর সংখ্যা আলাদা, সেই সব পরমাণুগুলোকে পরস্পরের আইসোটোপ বলা হয়। অর্থাৎ যেসব মৌলের পরমাণুর ক্রমাঙ্ক সমান কিন্তু তাদের ভর সংখ্যা আলাদা, সেগুলোকে পরস্পরের আইসোটোপ বলা হয়। এক্সাম্পল হচ্ছে একই মৌলের পরমাণু হাইড্রোজেন 1 1 1 2, হাইড্রোজেন 1 3। এদের লক্ষ্য করো প্রত্যেকের পরমাণুর ক্রমাঙ্ক কিন্তু সমান, প্রত্যেকেরই পরমাণুর ক্রমাঙ্ক 1, কিন্তু তাদের ভর সংখ্যা 1 2 3 প্রত্যেকেরই আলাদা। তো আইসোটোপের ডেফিনেশানে বলা হয়েছে একই মৌলের পরমাণু, তো এখানে দেখতে পাচ্ছি হাইড্রোজেন 3টি ক্ষেত্রেই হাইড্রোজেন, এরা একই মৌল যাদের পরমাণুর ক্রমাঙ্ক সমান কিন্তু তাদের ভর সংখ্যাগুলো আলাদা, এই জন্য এদেরকে বলা হয় পরস্পরের আইসোটোপ। আরও একটা যদি এক্সাম্পল নেওয়া যায়, ইউরেনিয়াম 92 235, ইউরেনিয়াম 92 238। দেখো এখানেও রয়েছে ইউরেনিয়াম, এখানেও রয়েছে ইউরেনিয়াম। এর পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক সেটা হচ্ছে 92, এরও 92। আর এই ইউরেনিয়ামের ভর সংখ্যা 235, এই ইউরেনিয়ামের ভর সংখ্যা 238। তো এরাও পরস্পরের আইসোটোপ, কারণ এদের একই পরমাণু, এদের পারমাণবিক সংখ্যা সমান, ভর সংখ্যা আলাদা, তাই এদেরকে আমরা বলবো আইসোটোপ। এবারে জানবো আইসোবার সম্পর্কে। আইসোবার বা সমভর, আইসোবার কাদেরকে বলা হয়? না, বিভিন্ন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কিন্তু ভর সংখ্যা একই,
সেই পরমাণুগুলিকে পরস্পরের আইসোবার বলা হয়। অর্থাৎ যে সমস্ত পরমাণুগুলোর পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু তাদের ভর সংখ্যা একই, তাদেরকে আমরা পরস্পরের আইসোবার বলবো। যেমন উদাহরণ নেই, আর্গন 18, 40 এবং ক্যালসিয়াম 20, 40। এখানে লক্ষ্য করো, আর্গনের পারমাণবিক সংখ্যা 18 এবং ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20। আর্গনের ভর সংখ্যা 40 এবং ক্যালসিয়ামের ভর সংখ্যাও 40। এই ভর সংখ্যা দুটো সমান, তাই এদেরকে পরস্পরের বলবো আইসোবার। কিংবা এমন বলতে পারি যে টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম আর ক্রোমিয়াম, এদের পারমাণবিক সংখ্যা 22, 23, 24 এবং ভর সংখ্যা প্রত্যেকেরই 50। তো টাইটেনিয়ামের পারমাণবিক সংখ্যা 22, ভ্যানাডিয়ামের 23, ক্রোমিয়ামের 24, কিন্তু টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম প্রত্যেকেরই ভর সংখ্যা 50, তাই এদেরা পরস্পরের আইসোবার। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে আইসোটোন। আইসোটোন সম্পর্কে আমরা জানব। আইসোটোন কাকে বলবো না, যাদের প্রোটন সংখ্যা আলাদা কিন্তু নিউট্রন সংখ্যা সমান, সেই সমস্ত পরমাণুগুলোকে পরস্পরের আইসোটোন বলা হয়। অর্থাৎ যে সমস্ত পরমাণুগুলোর প্রোটন সংখ্যা আলাদা কিন্তু তাদের নিউট্রন সংখ্যা সমান, তাদেরকে পরস্পরের আইসোটোন বলা হয়। যেমন রেডিয়াম 88, 226 আর অ্যাক্টিনিয়াম 89, 227। এদের রেডিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 88 এবং নিউট্রন সংখ্যা সেটা হচ্ছে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা মাইনাস করলে যেটা পাবো সেটা হচ্ছে 138। আর অ্যাক্টিনিয়ামের ক্ষেত্রে যেটা পেলাম প্রোটন সংখ্যা সমান 89 এবং নিউট্রন সংখ্যা এই ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা মাইনাস করলে হয় 138। তো দুটোর ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি রেডিয়াম এবং অ্যাক্টিনিয়াম দুজনের নিউট্রন সংখ্যা 138 সমান, কিন্তু দুজনের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এদের আলাদা। এই জন্য এদেরকে পরস্পরের বলা হয় আইসোটোন। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে আইসোডায়াফার। আইসোডায়াফার কাদেরকে বলবো না, যেসব পরমাণুতে নিউট্রন ও প্রোটন সংখ্যার পার্থক্য সমান। কি বললাম, যেসব পরমাণুতে নিউট্রন এবং প্রোটন সংখ্যার পার্থক্য সমান তাদেরকে পরস্পরের আইসোডায়াফার বলা হয়। যদি আমরা এখানে পরমাণু নিয়ে থাকি, পরমাণু এবং তাদের প্রোটন, এদিকে কাউন্ট করব নিউট্রন আর এদিকে লিখব নিউট্রন মাইনাস প্রোটনের পার্থক্য। ইউরেনিয়াম 92, 238, এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে 92 এবং নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা মাইনাস করে পেলাম 146। এবং নিউট্রন এবং প্রোটনের যে পার্থক্য সেটি হলো 54। আবার থোরিয়াম 90, 234, এই পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে 90 এবং নিউট্রন সংখ্যা যেটা পেলাম সেটা হচ্ছে 144। এদের নিউট্রন এবং প্রোটনের যে পার্থক্য 144 মাইনাস 90 সেটা পেলাম 54। তো ইউরেনিয়াম 92, 238 এবং থোরিয়াম 90, 234 এই দুটো পরমাণুর ক্ষেত্রে আমরা দেখলাম এদের
প্রোটন এবং নিউট্রনের যে পার্থক্য 54, দুজনেরই ক্ষেত্রে প্রোটন এবং নিউট্রনের পার্থক্য 54, তাই এদেরকে আমরা বলবো পরস্পরের আইসোডায়াফার। ইউরেনিয়াম এবং থোরিয়াম এরা পরস্পরের আইসোডায়াফার। এবারে আমরা দেখব যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইসোস্টার। আইসোস্টার কাকে বলবো না, সমান সংখ্যক পরমাণু দ্বারা গঠিত এবং সমান সংখ্যক ইলেকট্রন বিশিষ্ট অণুগুলোকে পরস্পরের আইসোস্টার বলা হয়। অর্থাৎ যাদের পরমাণুর সংখ্যা সমান এবং ইলেকট্রন সংখ্যাও সমান, সেই অণুগুলোকে পরস্পরের আইসোস্টার বলা হয়। যদি আমি CO2 এবং N2O এদের কথা চিন্তা করি, তাহলে দেখো CO2-র মধ্যে একটি কার্বন এবং দুটি অক্সিজেন পরমাণু, অর্থাৎ 3টি এখানে পরমাণু রয়েছে টোটাল, এবং N2O-র ক্ষেত্রে 2টি নাইট্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু, অর্থাৎ টোটাল পরমাণুর সংখ্যা দুজনেরই ক্ষেত্রে 3, এবং ইলেকট্রনের সংখ্যা যদি আমি কাউন্ট করি, কার্বনের ক্ষেত্রে 6 এবং অক্সিজেনের ক্ষেত্রে 2টি অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে 8 করে 16, আর এদিকে কার্বনের 6, 16 এবং 6 দুটো এড করলে হয়, এদের হচ্ছে ইলেকট্রন সংখ্যা 22, আর এদিকে নাইট্রোজেন, দুটো নাইট্রোজেন পরমাণুর জন্য ইলেকট্রন সংখ্যা 14 প্লাস হচ্ছে অক্সিজেনের জন্য 8, টোটাল হচ্ছে 22। তাহলে দেখতে পাচ্ছি দুজনেরই ইলেকট্রন সংখ্যা সমান CO2 এবং N2 এর ক্ষেত্রে, এবং দুজনের ক্ষেত্রে পরমাণুর সংখ্যা কিন্তু সমান। এদেরকে বলা হয় পরস্পরের আইসোস্টার, অর্থাৎ সমান সংখ্যক পরমাণু দ্বারা গঠিত এবং সমান সংখ্যক ইলেকট্রন বিশিষ্ট অণুগুলোকে পরস্পরের আইসোস্টার বলে।